নমস্কার বন্ধুরা। আজ বলবো অভিজিৎ সেনের 'বিদ্যাধরী ও বিভাগী লক্ষীন্দর' উপন্যাস নিয়ে। উপন্যাসটি ১৯৯৫ খ্রিস্টাব্দে দেজ পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছিল। অভিজিৎ সেনের লেখার ধরন সম্পর্কে প্রথমেই যেটা বলে নেওয়া জরুরি তা হল দেশকাল, সমাজ, সংস্কৃতি এবং ঔপনিবেশিক দেশের প্রান্তিক এবং গ্রামীণ সংস্কৃতিকে তিনি বিশেষ করে প্রাধান্য দেন। আমাদের এই উপমহাদেশের সমস্ত কিছুকে নিয়ে, বিশেষ করে আমাদের ফেলে আসা জীবনের লোকভাষা, মিথ, পুরাণ, নদী, খাদ্য, পোশাক পরিচ্ছদ, হাট, ঘাট, মাঠ প্রত্যেকটি তার জানা অত্যন্ত নিপুণভাবে, এবং বিশেষ করে কর্মসূত্রে তিনি এই দিনাজপুর মালদার যে পরিসরে কাটিয়েছেন, ফলস্বরূপ জীবনের গভীর প্রদেশে তিনি প্রবেশ করতে পেরেছেন। এবং অভিজিৎ সেনের লেখা পড়লে বোঝা যাবে যে দেশের জনসংস্কৃতির সম্পূর্ণ অংশকে তিনি কত গভীরভাবে জানেন। একটা উপন্যাস, একটা টেক্সট, একটা আখ্যান তখনই নান্দনিক হয়ে ওঠে যখন তার মধ্যে অসম্ভব কারুকাজ, অসম্ভব শিল্প দক্ষতা এবং বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এবং এই বৈচিত্র্য শুধু যে মেধাবী বা তৈরি করা তা নয়, তার সঙ্গে দেশকাল, আবহমান সময়ের কতটা যোগ, এটা ভীষণ প্রাসঙ্গিক। এই উপন্যাস বিদ্যাধরী ও বিভাগী লক্ষীন্দর, এতেও এই কথাগুলি সম্পূর্ণভাবে সত্য। এর মধ্যে লোকভাষা এবং প্রান্তিক মানুষের জনসংস্কৃতির সম্পূর্ণ অংশ, তার খাদ্যাভ্যাস, তার পঞ্চায়েত, তার কোলাহল, তার প্রেম ভালোবাসা, তার কবিরাজি চিকিৎসা, সাধন সঙ্গী, লোকাচার বিশ্বাস, তন্ত্রমন্ত্র, মিথ। মিথ তো গ্রামীণ মানুষ বোঝে না, তারা দৈবী বিশ্বাস মানে। এবং বৈজ্ঞানিক ভারতের বিপরীতে, আমাদের এই উত্তরাধুনিক সময়ের বিপরীতে, ঔপনিবেশিক সময়ের যে পাঠ আমরা ফেলে এলাম, বা আজও গ্রাম বাংলায় যে জনসংস্কৃতি বেঁচে আছে, তার সম্পূর্ণ স্বরূপকে এঁকেছেন তিনি বিবিধ উপন্যাসে। এই উপন্যাসও ব্যতিক্রম নয়। এখানে মনসামঙ্গলের মিথ সামান্যভাবে আছে, মিথ নাও বলতে পারি। মানুষের লোকাচার বিশ্বাস বিনির্মাণের বদলে মানুষের জীবন সংকট, সন্তান স্নেহ থেকে যে সংশয়, যে সন্দেহ, তাকে সামনে রেখে জীবনের আর্তরব কতভাবে বহমান হতে পারে, তার নান্দনিক ভাষ্য তিনি আবিষ্কার করেছেন। মাইনোর মা, মাইনো একটি চরিত্রের নাম, যে সন্তান জন্ম দিতে পায়, ব্যর্থ হচ্ছিল বারবার। শেষে অনেক টুকটাক কবিরাজি চিকিৎসা এবং মনসার কাছে কৃপা প্রার্থনা,
দেবীর কাছে মানত করে সে সন্তান লাভ করেছিল। ফলস্বরূপ সে সন্তানের নাম রেখেছিল বালা লক্ষিন্দর, যা থেকে উপন্যাসের নাম বিবাগী লক্ষিন্দর। এই সন্তান জন্মের পরই মাতা নদীর স্বপ্ন দেখত, অর্থাৎ চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর কিভাবে মৃত অবস্থায় নদীতে ভেসে গিয়েছিল। মাতার কাছে এই সংশয় বারবার উপস্থিত হতো স্বপ্নে যে সন্তানও বুঝি মৃত হয়ে নদীতে ভেসে যাবে। আর এই বালা লক্ষিন্দর একেবারে কিশোরকাল থেকে নদীর স্বপ্ন দেখত। নদীর সঙ্গে তার এক অবিচ্ছেদ্য যোগ। নদী তীরের মানুষ হলে যা হয়, যেমন আরেকটি উপন্যাসের কথা বলি, বাংলা উপন্যাসে যে নদীকেন্দ্রিক উপন্যাস, এখানে বহু চরিত্র নদীর ওপর ভাসমান। নদীর সঙ্গে তাদের নিবিড় সখ্য, নদীকেই তারা জীবনের ভিত্তিভূমি বলে জানে। শুধুমাত্র রোজগারের আশা নয়, জীবনের অবসর সময় বা কেউ কেউ উদাসীন হয়ে নদীতে ভেসে বেড়াতে ভালোবাসে। নলিনী বেরার রেণু সুবর্ণরেখা উপন্যাসের এক মাঝে আছে হংসিনা নাউয়ার। অজস্র নাম করা যেতে পারে। পদ্মা নদীর মাঝি থেকে তিতাস একটি নদীর নাম, সমরেশ বসুর গঙ্গা, এর প্রত্যেকটি চরিত্র নদীর উপর ভাসমান। কিন্তু তাদের থেকে নলিনী বেরার সেই হংসী নাওয়ার প্রভেদ আছে। সে উদাসীন, বিনা কাজেই নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসে। এই বালা লক্ষিন্দর এবং তার বন্ধু মহেন্দ্রকে নিয়ে নদীতে ভাসতে ভালোবাসে। নদীতে কখনো মাছ ধরে, কখনো নদীপথে বাস আনতে গিয়ে ডুবেও গিয়েছিল, কিন্তু বেঁচেছে। এই মাতা মাইনর সঙ্গিনী তাকে বলেছিল যে সন্তানের বিবাহ দিয়ে দাও, বিবাহ দিয়ে দিলে এই ফাড়া বা এই সংশয় কেটে যাবে। মাতাও উপযুক্ত কন্যা পাচ্ছিল না। এর মধ্যে দিয়ে এই উপন্যাসটি বহমান হয়ে গেছে এবং বালা লক্ষিন্দর তার মাতাকে সামনে রেখে এসেছে হাটঘাট, পঞ্চায়েত, কবিরাজি চিকিৎসা, আমাদের জনসংস্কৃতির, প্রান্তিক জনসংস্কৃতির সামগ্রিক রূপছবি। অজস্র চরিত্রের কথ্য ভাষায় জীবনের অভাব অভিযোগ, জীবনের চাওয়া পাওয়া ইত্যাদি প্রভৃতি। আর এই বিদ্যাধরী ছিল এক কবিরাজের সঙ্গিনী, ঠিক বিবাহিত স্ত্রী নয়, কিন্তু দীর্ঘদিন তার কাছে সে ছিল। সম্পর্ক যাই হোক, তারা পরস্পর এক গৃহে থাকত এবং কবিরাজের বেশ কিছু জমি জমাও ছিল। সে বৃদ্ধ বয়সে দানপত্র লিখে গিয়েছিল যে আমার জমি জমার উত্তরাধিকারী এই বিদ্যাধরী। বিদ্যাধরীর সঙ্গে বালা লক্ষিন্দরের প্রণয় ঘটে, ভালোবাসা ঘটে। একদা কবিরাজ মারা যায় এবং মারা যাবার দিনই বিদ্যাধরী বালা লক্ষিন্দরের হাত ধরে চলে যায়। নদীর উপর দিয়েই তারা গৃহ অভিমুখে ফেরে। এই জায়গাটা ভারী চমৎকার। নদী তীরে শ্মশান, সেখানে পূর্বেই এসেছে মাসান কালীর প্রসঙ্গ, উত্তর বাংলার এক লোকদেবতা। পাশাপাশি রাজবংশী ভাষা যেমন এসেছে, ভাওয়াইয়া গান এসেছে এবং উত্তর বাংলার ভাওয়াইয়া গান ট্রানজিস্টারে কীভাবে ভেসে আসে, তার মধ্যে দিয়ে জনসংস্কৃতির একটা বিপুল প্রবাহ উপন্যাসে ভেসে এসেছে। সেই বালা লক্ষিন্দরকে নিয়ে বিদ্যাধরী নদীর
ওপর ভাসমান নৌকা করে যখন স্বামী গিয়ে ফিরছে, তখন নদী তীরে জ্বলছে কবিরাজের মৃতদেহ। নিসর্গের বাতাবরণে লেখক চমৎকারভাবে জীবনের বিচ্ছেদ ও মিলনকে, জীবনের শূন্যতা পূর্ণতাকে মিলিয়েছেন। যথারীতি স্বামী গৃহে ফিরে গেলেও মাতা মাইনো এই বিদ্যাধরীকে মেনে নিতে চায় না। তার কারণ বিদ্যাধরী তো অন্যের সঙ্গে দীর্ঘদিন ছিল, নিজের পুত্রবধূ হিসেবে সে কিভাবে মেনে নেবে। লক্ষিন্দরও বিদ্যাধরীকে ফেলতে পারে না। এইখানে দ্বন্দ্বটা বড় প্রখর হয়ে ওঠে, নবীন প্রবীণের দ্বন্দ্ব। একজন সন্তান কাকে ত্যাগ করবে আর কাকে গ্রহণ করবে, মাতা না স্ত্রীকে? যা ছিল রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাসে, যাকে রবীন্দ্রনাথ মায়ের ঈর্ষা বলেছেন, প্যাটার্ন সেরকমই হলে অভিজিৎ সেন তা অতিক্রম করে যান। ঘর বাহিরের দ্বন্দ্ব বড় হয়ে ওঠে। বাইরে মাতা, ঘরে বধূ, সন্তান হিসেবে সে কাকে গ্রহণ করবে, কাকে প্রত্যাখ্যান করবে। জীবনের দাবি মেনে, জীবনের যৌনতাকে মেনে, জীবনের চাহিদাকে মেনে, জীবনের সম্পর্ককে মেনে, ভালোবাসা শ্রদ্ধাকে মেনে সে দুজনকেই গ্রহণ করে। এবং দুজনকে কি কারণে গ্রহণ করলো তার সঠিক পর্যবেক্ষণ লেখক বড় নিপুণভাবে দিয়েছেন। এবং লক্ষিন্দর যে অন্যের সাধন সঙ্গিনী বলি বা অন্যের গৃহে যুবতী অবস্থায় থাকা এক কন্যাকে বিবাহ করলো, যে অন্যের অবিবাহিত বা অবৈধ স্ত্রী হিসেবে পরিচিত সেই কবিরাজের স্ত্রী বিদ্যাধরী তাকে গ্রহণ করলো। এখানে যৌনতার একটা ডিসকোর্স গড়ে ওঠে যে মাইনর শাশুড়ি যখন মারা গিয়েছিল, লক্ষিন্দর যখন ছোট, সেই অশৌচ অবস্থাতেও সে স্বামীর সঙ্গে যৌন মিলনে একত্রিত হয়েছিল। এক্ষেত্রেও লক্ষিন্দর তার জীবনের দাবি মেনে, জীবনের ভালোবাসা যৌনতাকে মেনে, জীবনের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মেনে বিদ্যাধরীকে গ্রহণ করেছে। তাহলে এটাই সত্য। উপন্যাসটি দাঁড়িয়ে আছে জনপ্রবাহের ওপরে, জনপ্রবাহের সামগ্রিক জীবন বিশ্বাস, জনসংস্কৃতি, তার ভাঙন গড়ন, পঞ্চায়েত, মামলা মোকদ্দমা, বিচার, সালিশি, হাটঘাট, পাড়াপড়শির কোন্দল, লোকভাষায় খিস্তি খেউর এবং সম্পর্কের ওপর ভিত্তি করে। এই জনসংস্কৃতিকে সামনে রেখে মনসা মঙ্গলের মিথকে শুধুমাত্র প্রয়োগ করে মনসা মঙ্গলের দৃশ্যপটই বলতে পারি, তা জীবনের কাব্য হয়ে গেছে। বেহুলা মৃত স্বামীকে নিয়ে ভেসে গিয়েছিল, বিদ্যাধরী পূর্বের স্বামীকে জ্বলন্ত অবস্থায় চিতায় দেখছে নদী তীর থেকে, নতুন জীবন সঙ্গী নিয়ে এগিয়ে যাচ্ছে। জীবনের বুদ্ধি এইটি পার্থিব সত্য, মৃত্যুকে অতিক্রম করে এগিয়ে যাওয়া, পুরাতনের হাত ছেড়ে দিয়ে নতুনের হাত ধরা। তাই বলে পুরাতনের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস নেই তা কিন্তু নয়। পুরাতনই যেন নতুনকে এগিয়ে দেয়, বা মৃত্যুর মধ্যেই যেন জীবনের বীজ গ্রথিত থাকে। ফলস্বরূপ চিতার থেকে একটি হাত বাইরের দিকে বেরিয়ে এসে নদীর দিকে বেরিয়ে এসেছে, এবং সেই হাতই যেন জানান দিচ্ছে, বিদ্যাধরী তুমি তোমার নতুন জীবন সঙ্গী নিয়ে এগিয়ে যাও। এর মধ্যে দিয়ে উপন্যাসটি বড় নান্দনিক হয়ে উঠেছে। আর অভিজিৎ সেনের লেখার যে গড়ন, আমাদের উপমহাদেশের সামগ্রিক বিন্যাস, ভাষা,
সংস্কৃতি, জীবনের ভাঙন-গড়ন, জীবনের পেশা, আ তার খাদ্যাভ্যাস, তার রুচি, সংস্কৃতি সম্পূর্ণ নিয়ে যে এক কোলাজ, তার মধ্যে থেকে তার নিজস্ব জীবন দর্শন, যা উপন্যাসটিকে আ বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন হয়তো উপন্যাসটি পাওয়া যাবে কিনা, পাওয়া গেলে আপনারা পড়ুন, আশা করি ভালো লাগবে।